নমস্কার। এসো গল্প পড়িতে আজ শুরু হতে চলেছে একটি বিশেষ সিরিজ, লেখিকা সুদীপা দাসের রুদ্রনারায়ণের ডায়েরি। পুরানো কলকাতার দর্জিপাড়ার বুড়ো শিবতলার রায়বাড়ির বোহেমিয়ান ছোট ছেলে রুদ্রনারায়ণ রায় পিতা বৈদুর্য নারায়ণের উৎসাহেই ইতিহাসের অধ্যাপকের কাজ ছেড়ে রোমাঞ্চকর সব অভিজ্ঞতার টানে দেশে বিদেশে পাড়ি দেন তিনি। রাজগৃহের সোন ভাণ্ডারের গুপ্তধন রহস্য দিয়ে তার অভিযানের সূত্রপাত। রুদ্রনারায়ণ তার প্রতিটা কাহিনী ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। সেই রকমই তার অভিযানের 12টি ডায়েরি আপাতত পাওয়া গিয়েছে দর্জিপাড়ার ভগ্নপ্রায় রায়বাড়ি থেকে। সেই অভিযানের কাহিনী থেকেই আজ আপনারা শুনবেন প্রথম গল্প, প্যালডেন লামোর অভিশাপ। সমগ্র পরিচালনা, গল্প পাঠ, আবহ ও রুদ্রনারায়ণের চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে ইভান, সায়ন্তন, বর্ণিশা, ইরাবতী, রক্তিম, ব্রতদীপ, রিতম, বিপ্রদীপ, অমিত, সায়নদীপ ও সুপ্রভ। শব্দ সংযোজন অমিত, প্রচ্ছদ অনির্বাণ। শুরু হচ্ছে লেখিকা সুদীপা দাসের রুদ্রনারায়ণ সিরিজের প্রথম গল্প, প্যালডেন লামোর অভিশাপ। 5ই জানুয়ারি 1994। বহুদিন পর কলকাতার দর্জিপাড়ার বাড়ির পূবের ছোট বারান্দায় মিঠে রোদে বসে বড় বৌমনির হাতের কড়াইশুটির কচুরি সহযোগে নতুন আলুর দম আর বিশু ময়রার দোকানের পেল্লাই সাইজের নতুন গুড়ের রসগোল্লা নিয়ে সবে বসেছি। এমন সময় তাতান এক ঠোঙা নতুন গুড়ে চোবানো চিনে বাদামের চিট চিবোতে চিবোতে এসে জিজ্ঞাসা করল, ছোটকা চলবে নাকি? আমি আবার ভেতো বাঙালিদের মতো খাদ্য রসিক, তাই কচুরিটা মুখে পুড়তে গিয়েও বড় চোখ পাকিয়ে ওর হাত থেকে কাগজের ঠোঙাখানা কেড়ে নিয়ে বললাম, এই সাত সকালে বাদাম চিট খাচ্ছিস? বড় বৌমনি দেখলে দেবে কান মুলে। আমি আবার তাতানকে বড় বেশি স্নেহ করি, তাই ওর মুখটা দেখে বড় মায়া হতে ঠোঙাটা ফেরত দিতেই যাচ্ছিলাম ওর হাতে, কিন্তু সেটার দিকে এক পলক নজর পড়তেই চট করে ঠোঙাটা কাছে নিয়ে সাদা কালো খবরের কাগজটার উপর শিরোনামের একটা অংশ পড়ে বেশ কৌতূহল অনুভব করলাম। ঠোঙার বাদাম চিটগুলো আমার থালাতে ঢেলে ঠোঙাটা হাতে নিতেই তাতান রে রে করে উঠে বলল, আরে করো কি, আরে করো কি ছোটকা, মা দেখলে আর আমায় আস্ত রাখবে না। ততক্ষণে আমার আধ খাওয়া কচুরি আর আলুর দমের পাশে রসগোল্লা রইল পড়ে। আমি হাতটা তোয়ালেতে মুছে পাশের টেবিলটায় খুব সন্তর্পণে ঠোঙাটা খুলে ভালো করে মেলে ধরলাম। খবরটা এরকম, উত্তর সিকিমের ল্যাব্রেং মোনাস্ট্রি থেকে প্যালডেন লামোর মূল্যবান মূর্তি চুরি গেছে রহস্যজনকভাবে। সিকিমের গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরত্বে সবুজের সমারোহের মাঝে 1834 সালে সুখফুদ নমগ্যালের পুত্র গ্যালটসে রিগজিং চাম্পোর নির্মিত এই ল্যাব্রেং মঠটির সবচেয়ে আকর্ষণীয় দ্রষ্টব্য হল এই মোনাস্ট্রির সুপ্রাচীন কাঠামো আর তিব্বতী দেবী প্যালডেন লামোর একটি পেতলের তিব্বতী কারুকার্যে শোভিত মূর্তি। মূর্তিটি উচ্চতায় হাতখানেক মতো হবে। প্রতি বছর তিব্বতী দশম লুনার মাসের 15 তারিখ অর্থাৎ নভেম্বরের 30 তারিখে মঠে প্যালডেন লামো উৎসব অনুষ্ঠিত হয়। সেই উৎসবের সময় এত জনসমাগম, বৌদ্ধ লামা আর বিদেশি পর্যটকের ভিড়ের মাঝেও ইয়াংসো দোলমা নিজের হাতে মূর্তির সজ্জা সম্পন্ন করে রাতে নিজের কক্ষে গিয়েছিলেন। পরদিন ভোরবেলায় মঠের কেলসাং লামা প্রবেশদ্বারের ডান পাশে একজন স্থানীয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ তিনি আবিষ্কার করেন। সেই সঙ্গে তিনি প্রথম লক্ষ্য করেন মঠের পূর্ব দিকের থাঙ্কার পাশে দেবী প্যালডেন লামোর সুপ্রাচীন মূর্তির স্থানটি শূন্য। মৃত ব্যক্তির নাম জিমা নামচে। স্থানীয় চা শ্রমিকদের বস্তিতেই বাস করতেন। তার সঙ্গে কি এই চুরির কোনো যোগসূত্র আছে?
এটা নিয়েই স্থানীয় পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। আমার সঙ্গে গোল্লা গোল্লা চোখ করে তাতানো দেখলাম খবরটা পড়ল। তারপর আবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আবার কি তুমি সিকিম যাবে নাকি? আমি খবরের কাগজের টুকরোটা নিয়ে কিছুক্ষণ ভেবে তাতানকে জিজ্ঞাসা করলাম, তুই প্যালডেন লামোর নাম আগে শুনেছিস? হিন্দু ধর্মে যেমন তান্ত্রিক দেবীরা রয়েছেন, তেমনি বৌদ্ধতন্ত্রে এক অতীব ভয়ঙ্করী দেবী হলেন প্যালডেন লামো। দশ মহাবিদ্যার দেবী মাতঙ্গীর সঙ্গে এই প্যালডেন লামোর বেশ সাদৃশ্য আছে। মূর্তিটা কি খুব মূল্যবান ছিল? মূর্তিটার ঐতিহাসিক মূল্য তো আছেই একটা বিশাল পরিমাণে, কারণ 1826 সালে লাব্রাং গোম্পা লাসা থেকে এই মূর্তিটা আর কিছু তিব্বতী পুঁথি সিকিমে নিয়ে এসেছিলেন। ল্যাব্রেন মঠ তো অষ্টাদশ শতকের পুরাতন মঠ। সেখানে মূল্যবান থাঙ্কা আরও সব বৌদ্ধ মূর্তি, পালি ভাষা ও তিব্বতী পুঁতি ছেড়ে চোরেরা প্যালডেন লামোর মূর্তিটাই বা কেন চুরি করতে গেল ছোটকা? গুড কোয়েশ্চেন তাতাই। এটা জানার জন্য 1 ডিসেম্বরের পরবর্তী কিছু খবরের কাগজ আর প্যালডেন লামোর ওই মূর্তিটার বিশেষত্ব জানা একান্ত আবশ্যক। দ্বিতীয়টার জন্য হয়তো আমাকে একটু ন্যাশনাল লাইব্রেরি যেতে হবে। তাতানের সঙ্গে কথার মাঝেই বাড়ির নতুন ল্যান্ডলাইনে একটা ফোন এলো। লালবাজার থেকে ফোনটা এসেছে। আমাকে আজ সেখানে দুপুর 1টা নাগাদ জরুরি কিছু মিটিংয়ে ডেকে পাঠানো হয়েছে। ফোনটা রাখতেই বড় বৌমনি এবার ধমকের সুরে বলল, ছোট ঠাকুরপো, এবার আর কোনো ঝামেলায় জড়িও না বাপু। তোমার চিন্তায় বাড়ি শুদ্ধ লোক অস্থির হয়ে উঠছে। আমি মৃদু হেসে বাড়ির সদর দরজা পেরিয়ে কানাইদার দোকানে সিগারেট কিনতে যাব। এমন সময় হুশ করে একটা কালো গাড়ি সজোরে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। পরান্দা ঠিক সময়ে আমাকে টেনে না নিলে আজ একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। বুকের ভেতরটা ইতিমধ্যে ধরাস ধরাস করতে শুরু করে দিয়েছে। চারপাশে লোক জড়ো হয়ে গিয়েছে। আমি আর চোখে গাড়ির নাম্বারটা দেখে মনে মনে আউড়ে নিলাম। তারপর পরান্দাকে দেখলাম ফ্যাকাশে মুখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। তাতে কাঁচা হাতের লেখায় বড় বড় হরফে লেখা, সাবধান। 5ই জানুয়ারি 1994। কালকের ঘটনাগুলো এত পরপর ঘটে গেছে যে সবগুলোকে একসঙ্গে সাজিয়ে ব্যাপারটা উপলব্ধি করতে আমার একটা গোটা দিন লেগেছে। একটা কালো গাড়ি প্রায় আমাকে চাপা দেওয়ার জন্য ছুটে এলো আমার দিকে। তারপর সেই সাবধান লেখা কাগজটা আমায় বেশ চমকে দিয়েছিল। ব্যাপারটা বাড়ির লোকজনের কাছে চেপে গেলেও মনের মধ্যে খচখচানিটা রয়ে গিয়েছিল। স্নান সেরে বারান্দায় রোদ পোহাতে গিয়ে নিচে পেন্টুদার দোকানের পাশের ল্যাম্পপোস্টটায় একটা লোককে দেখে মনে বেশ সন্দেহ হলো। নস্যি রঙের ঢিলা প্যান্ট আর সাদা ফুল শার্ট পরা লোকটা সিগারেট খাচ্ছে বটে, তবে লোকটার দৃষ্টি যেন আমাদের বাড়ির দিকে। দুপুরের দিকে লালবাজারের গাড়ি আসার আগে অবধি ছাদের আলিশা দিয়ে লোকটাকে একই জায়গায় দাঁড়িয়ে সন্দেহজনক দৃষ্টিতে আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখেছি। তাজ্জব ব্যাপার, এখনো পর্যন্ত আমি কোনো কেসেই যুক্ত হইনি, তাতেই এত কিছু? নাকি কোনো পুরনো শত্রু? ছোটকা, মা ভাত বেড়েছে, খেতে ডাকছে। তাতানের ডাকে হুঁশ ফিরতে নিচে নেমে এলাম। তবে লালবাজারের গাড়িতে ওঠার সময় আর কিন্তু লোকটাকে দেখতে পেলাম না। দুপুরের পর লালবাজারের গোয়েন্দা বিভাগের জরুরি মিটিংয়ে আমার তলবের কারণটা জানতে পারলাম। দীর্ঘকাল যাবৎ বৌদ্ধ বজ্রযান তন্ত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করা, নেপালের কেস বা উত্তর সিকিমের হেরুক মতাবলম্বীদের গ্যাংয়ের গ্রেপ্তার প্রসঙ্গে আমার নামটা জড়িত থাকায় এই প্যালডেন লামোর মূর্তি চুরির ব্যাপারেও সাহায্যের জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছে। বিগত 30শে নভেম্বর ল্যাব্রেং মোনাস্ট্রিতে নানা তিব্বতী মুখোশ পরিহিত ব্যক্তিবর্গের ধর্মীয় নাচ, গান, প্রার্থনার মধ্যে দিয়ে প্যালডেন লামো উৎসব চলার সময় বিভিন্ন দেশ থেকে বহু পর্যটকের সমাগম ঘটে থাকে। এই শতাব্দী প্রাচীন মোনাস্ট্রিগুলো সারা বছর সচরাচর নিরিবিলি থাকে।
কদাচিৎ দু একজন পর্যটক আসেন, তাও উত্তর পূর্বের ল্যাব্রেং মোনাস্ট্রিতে তাদের সংখ্যাটা নিতান্ত কম। উচ্চ পার্বত্য সমতল ভূমির সবুজ চাদরের মোড়কের মাঝে প্রাচীন কাঠামো নিয়ে বিরাজমান ল্যাব্রেং মোনাস্ট্রি। মোনাস্ট্রি থেকে বেশ কয়েক মাইল দূরে চা বাগানের শ্রমিকদের একটা ছোট বস্তি আছে বটে, তবে সেখানকার লোকেরাও এদিকটায় খুব একটা ঘেঁষে না, কারণ ল্যাব্রেং মোনাস্ট্রি তাদের কাছেও বড়ই রহস্যময়। পাল্ডেনফুংসোক মঠটি গোয়ালসে রিংনিং চেম্পা কম্পু তিব্বতের লাতসুন চেম্বোর স্মৃতিতে তৈরি করেছিলেন। মঠটা একটা দুর্গম জঙ্গল দ্বারা বেষ্টিত এবং প্রথম দর্শনেই একজন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, কারণ এটা এখনও নিখুঁত অবস্থায় তার আসল কাঠামো বজায় রেখেছে। মঠ কমপ্লেক্সটি গ্রামের উত্তর অংশে আধিপত্য বিস্তার করে। সাদা দেওয়াল এবং সোনালি ছাদে তিব্বতী এবং হান স্থাপত্য শৈলীর মিশ্রণ রয়েছে। এখানে এক সময় 2000-এরও বেশি ভিক্ষু বাস করত, কিন্তু 1958 সালে শুরু হওয়া 12 বছরের বন্ধের কারণে সেই সংখ্যা কমে এখন মাত্র 500। এখানে বুদ্ধমূর্তি, সূত্র এবং মুরালগুলোর একটা বিশাল সংগ্রহ সহ একটা বৌদ্ধ জাদুঘরও রয়েছে। এই মঠে মুখোশ নৃত্যের সঙ্গে প্যালডেন লামো উৎসব পালন করা হয়। সেই সময় এত পর্যটকের ভিড়ের মধ্যে মূর্তিটা সরালো কিভাবে, এটাই সবচেয়ে আশ্চর্যজনক। আরও বড় প্রশ্ন হলো, জিমা নামচেকে কে বা কারা খুন করল এবং তাদের উদ্দেশ্যই বা কী? প্যালডেন লামো একজন বৌদ্ধ বজ্রযানতন্ত্রের দেবী হলেও একমাত্র ল্যাব্রেং মোনাস্ট্রি ছাড়া আর ভূভারতের কোথাও এই দেবীর কোনো মূর্তি নেই। পেতলের হাতখানেক মূর্তিটার দুটো বাজুর একটিতে অঙ্কুশ পাশ আর অন্যটি বক্ষের কাছে ধরা একটি শিশু কপল। মূর্তিটি শতাক্ষী বিশিষ্ট একটি অশ্বপৃষ্ঠে অধীরুড়া নরকের জ্বলন্ত অগ্নির মাঝে অধিষ্ঠিত। মূর্তিটিতে তিব্বতী কারুশিল্পের নৈপুণ্য চোখে পড়ার মতো, তবে মূর্তিটার যে সাদা কালো ছবিটা আমি দেখলাম তাতে একবার তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায়। অফিসার গাঙ্গুলি বললেন, মিস্টার রায়, আপনার সুখ্যাতি আমাদের ডিপার্টমেন্টে অনেকবার শুনেছি, কিন্তু এবারের ব্যাপারটা চীনের সাথে আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে মিডিয়া ব্যাপারটা নিয়ে বেশ হইচই ফেলে দিয়েছে। আমরা এর মধ্যেই দিল্লি থেকে একটা টিম নর্থ সিকিমে পাঠাবো। আমাদের একান্ত অনুরোধ, আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন তবে ভালো হয়। আমাদের দেশের মূল্যবান সম্পদ যারা এত লোকজন বা কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে চুরি করে নিয়ে যেতে পারে, তাদের ক্ষমতা বা লোকবল যে খুবই প্রখর সেটা উপলব্ধি করতে পারছি। আমি এক সামান্য ব্যক্তি, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন? পাশের টেবিল থেকে একজন অবাঙালি টানে বললেন, মিস্টার রে, আমিও আপনার কথা অনেক শুনেছি। আপনি এসব বৌদ্ধতন্ত্রের দেব দেবী সম্পর্কে অনেক কিছু জানেন, তাই আপনি যদি আমাদের টিমের সাথেও সিকিম যাত্রা করেন তো খুব ভালো হয়। তা বেশ, আমি রাজি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। মূর্তিটা সম্পর্কে একটু খোঁজ নিতে আমাকে একবার ন্যাশনাল লাইব্রেরি যেতে হবে। আজকে তো আর হবে না, কাল সকালেই আমি যাব। অবশ্যই, দিল্লির টিম কাল কলকাতায় আসছে। আপনারা তাহলে পরশু বাগডোগরার দিকে রওনা হয়ে যান। বুঝতে তো পারছেন, ওপর থেকে ভীষণ রকম চাপ সৃষ্টি হচ্ছে। সেদিনের কথাবার্তা শেষ করে যখন লালবাজারের বাইরে বের হলাম, তখন পড়ন্ত সূর্যের আলোয় লালদিঘির পাশ ধরে স্ট্যান্ড রোড সবে ধরেছি। হঠাৎ মনে হলো যেন কেউ দূর থেকে আমার ওপর লক্ষ্য রাখছে। আমি ব্যাপারটা নিশ্চিত করতে স্ট্যান্ড রোড ছেড়ে ধর্মতলার লেনিন সরণি ধরলাম। এই রাস্তাটা চাঁদনি অবধি যতটা ঝলমলে থাকে, তারপর থেকে লোকজন কমতে থাকে বলে আমি সোজা না গিয়ে বাঁ দিকে জ্যোতি সিনেমার উল্টো দিকে চাঁদনি চক রোডটায় বাঁক নিতেই চট করে মনে হলো যেন আমার পাশে হুশ করে সেদিনের সেই কালো গাড়িটা এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে মাংকি ক্যাপ পরা দুটো লোক নেমে আমার মুখটা চেপে ধরে জোরে ধাক্কা মেরে আমাকে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টা করতে লাগলো।
আমি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলাম। লোকগুলো আমাকে চেপে ধরে গাড়ির ভিতরে ঢোকানোর চেষ্টায় যখন উদ্যত, এমন সময় শেষবারের মতো নিজেকে বাঁচাতে দু হাতে সজোরে ঝটকা দিতেই একটা মিষ্টি গন্ধযুক্ত রুমাল কেউ যেন আমার নাকের কাছে চেপে ধরল। তারপরেই আমার চোখ দুটো ঘুমে ঢলে আসতে লাগলো। প্রতিরোধ করার মতো শক্তি আমার নিঃশেষ হয়ে এলো। তারপর আমার আর কিছুই মনে নেই। 6ই জানুয়ারি 1994। চোখটা ঈষৎ যখন খুললাম, নিজেকে একটা বিছানার ওপর খুঁজে পেলাম। মাথাটা ক্লোরোফর্মের প্রভাবে বেশ ভারী ভারী লাগলো। চোখ খুলে বিছানায় আলতোভাবে বসতেই জানালা দিয়ে সূর্যের মিঠে আলো এসে চোখে পড়ল। চারদিক দেখে ভালো করে বোঝবার চেষ্টা করতে লাগলাম, আমি এলাম কোথায়, আর আমাকে এইভাবে ধরেই বা কেন আনা হলো। আমি একটা সিঙ্গেল খাটের ওপর বসে ছোট কামরাটা পর্যবেক্ষণ করতে লাগলাম। একটা 10x10 ছোট পুরনো আমলের উঁচু সিলিং আর 20 বর্গার দিকে তাকিয়ে দেখলাম সিলিং থেকে লম্বা লোহার রডের নিচে ঝোলানো ছোট ব্লেডের পাখা। আমার ঘরের বিছানার পাশে একটা ছোট টেবিল আর একটা কাঠের চেয়ার। খুব শীঘ্রই আমার মনের সকল দ্বন্দ্ব কাটিয়ে একটা বেঁটে তামাটে ফর্সা খুদে খুদে চোখের লেপচা টাইপের লোক ভিতরে প্রবেশ করলো। তার হাতে খাবারের ট্রে। চাপা দেওয়া ট্রেটা পাশের টেবিলে রেখে কিছু জিজ্ঞাসা করবার আগেই লোকটা দরজা বন্ধ করে চলে গেল। কাঠের খড়খড়ি দেওয়া জানালায় লোহার রড। বাইরের দিকে তাকালে শুধুই জঙ্গল, আর অদূরে একটা স্তূপের উঁচু শীর্ষ দেখতে পেয়ে বেশ আশ্চর্যই লাগলো। কলকাতায় এমন বৌদ্ধ স্তূপ আছে বলে কোসমিনকালেও শুনিনি। এখান থেকে পালানোর চেষ্টা করা বৃথা। তাছাড়া আমাকে এইভাবে অপহরণ করার কারণটাও তো জানতে হবে। তাই চুপচাপ কাঠের বড় ট্রে থেকে গরম ধোঁয়া ওঠা স্যুপ, পাউরুটি, ডিমের পোচ আর সঙ্গে চীনামাটির টি পট থেকে ছোট পেয়ালাতে ঢেলে সুগন্ধি চায়ে চুমুক দিতেই দরজাটা খোলার শব্দ হলো। ভারী বুট পরা, বড় কালো হ্যাট আর আজানুলম্বিত লম্বা কোট পরা একজন লোক ঘরের মধ্যে প্রবেশ করলো, আর সঙ্গে মামুলি কালো জ্যাকেট পরা কয়েকজন সাঙ্গপাঙ্গ। লোকটা ঘরে ঢুকেই হ্যাটটা কোলে রেখে আমার সামনের চেয়ারে এসে বসল। লোকটা মাঝারি উচ্চতার, গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখের আদল আর 5টা চীনেদের মতো হলেও মাথার চুলটা উঁচিয়ে পনিটেল করা। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং মিস্টার রায়। আপনাকে এভাবে এখানে তুলে আনার জন্য আমি সত্যিই দুঃখিত, তবে এছাড়া আমার কাছে উপায় ছিল না। আমি পেয়ালাটা নামাতে আবার আমাকে জিজ্ঞাসা করলো, বাই দ্য ওয়ে, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? এইভাবে আমাকে এখানে তুলে আনার পিছনে প্যালডেন নামর মূর্তিটার কোনো যোগসূত্র আছে কি? লোকটার চোখ দুটো নিমেষে জল জল করে উঠল। ব্রাভো মিস্টার রায়, ব্রাভো ব্রাভো। সত্যি আপনার বুদ্ধির তুলনা হয় না। আপনার সাথে আমার কিছু জরুরি দরকার আছে। আমি অপরিচিত লোকেদের সাথে কথা বলতে একেবারেই উৎসাহিত নই। লোকটা এবার উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, নি হাও, আমি লি চেন। আমার গুরুর নির্দেশে আমি লাসা থেকে এসেছিলাম আমাদের দেশের শতাব্দী প্রাচীন একটা জিনিস উদ্ধার করতে। তবে ভীষণ রকম বিপদে পড়ে আপনার সাহায্যের প্রয়োজন হয়ে পড়ায়। তা মানুষের সাহায্য চাইতে তাকে এইভাবে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে আনতে হয় বুঝি? দেখুন, আমি যদি আপনাকে সময় মতো তুলে না আনতাম না, তাহলে এই মূর্তি যারা চুরি করেছে তারা আপনাকে প্রাণে মেরে ফেলতো। ব্যাপারটা আমার মাথার মধ্যে তালগোল পাকিয়ে যেতে লাগলো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনার কোনো অনিষ্ট যাতে না হয় সেই জন্য আমাদের লোক আপনার বাড়ির নিচে আপনার উপর নজর রাখছিল। আর আপনি যখন লালবাজার থেকে বের হলেন তখনই ওদের লোক আপনাকে অনুসরণ করছিল।
ওরা টের পেয়েছিল আপনি প্যালডেন লামোর মূর্তি উদ্ধারের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়বেনই, তাই আপনাকে খুন করার জন্য ওদের লোক আপনাকে ফলো করতে শুরু করে দেয়। আর সময় মতো আপনাকে ক্লোরোফর্ম দিয়ে গাড়িতে না ঢোকালে লিমিংয়ের মতো আপনাকে ওদের ছোঁড়া বিষ তীরে মরতে হতো। বলে লি চেন তার পকেট থেকে আজকে সকালের পেপারটা বের করলো। তার একটা খবর এই রকম: কলকাতার বুকে অজানা আততায়ীর নিক্ষিপ্ত বিষ তীরে নিহত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এই তীরটা আপনার উদ্দেশ্যেই ছোঁড়া হয়েছিল। দুর্ভাগ্যবশত ওই তীরে আমাদের লিমিং মারা গেছে। হাতে আমাদের বেশি সময় নেই। বেশি দেরি করলে মূর্তিটা হয়তো দেশের বাইরে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। আপনি বলতে চাইছেন মূর্তিটা এখনো সিকিমেই আছে? অবশ্যই, অবশ্যই আছে। যদি মূর্তিটা পাচার হয়ে যেত তবে আর আপনার উপর হামলা হতো না। আমি তো এতটা ভেবে দেখিনি। এবার মুখ তুলে লি চেনকে জিজ্ঞাসা করলাম, বলুন, আপনারা আমার থেকে কি প্রকার সাহায্য চান? প্যালডেন লামোর মূর্তিটা উদ্ধারের আগে আপনি বলুন, আপনি প্যালডেন লামোর ব্যাপারে কতটা জানেন? প্যালডেন লামো বৌদ্ধ বজ্রযান তন্ত্রের একজন দেবী, যিনি এক ভীষণ রূপে আবির্ভূতা হন। তিনি সাধারণত একজন ক্রোধী দেবী, আর তিনি বিশেষভাবে একজন প্রজ্ঞারক্ষাকারী, একজন আলোকিত সত্তা। প্যালডেন লামোর বিয়ে হয়েছিল সিনজের সঙ্গে। লঙ্কার রাজা দুধপোষ ছিলেন চরম বৌদ্ধ বিদ্বেষী। প্যালডেন লামো প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যদি রাজাকে বৌদ্ধ ধর্মে রূপান্তর করতে ব্যর্থ হন তবে তিনি তার রাজবংশের অবসান ঘটাবেন। তিনি ধর্ম অনুশীলনকারীদের হত্যা এড়াতে তাকে ধর্মান্তরিত করার জন্য অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল যখন তিনি দেখলেন দুধপোষের পুত্র পিতার নির্দেশে বৌদ্ধদের নির্বিচারে হত্যা করে চলেছে। প্যালডেন লামো বহু চেষ্টা করেও তাকে এমন ধর্মবিরুদ্ধ কাজ থেকে বিমুখ করতে পারেননি। তখন কোনো উপায় না পেয়ে তিনি দুধপোষের ছেলেকে বলি প্রদান করেন। সেই সময় দুধপোষে শিকারে গিয়েছিলেন। শিকার থেকে ফিরে তিনি নিজের পুত্রের নৃশংস হত্যার বৃত্তান্ত শুনে অতিশয় বিস্মিত হয়ে যান। প্যালডেন লামো তার একমাত্র পুত্রকে শুধু হত্যা করেই ক্ষান্ত হননি, তার মাংস খাদ্য হিসাবে গ্রহণ করেন। তারপর তার মাথার খুলি দিয়ে তার রক্তকে পেয়ালা বানিয়ে পান করেছেন, আর তার চামড়া ঝেড়ে ফেলে জিন হয়ে উঠেছেন। তারপরেই তিনি উত্তর দিকে পালিয়ে যান একটি খচ্চরে চড়ে। রাজা ফিরে এসে তার ছেলের হত্যার কথা জানতে পারলেন। ক্ষিপ্ত হয়ে তিনি যে খচ্চরটিতে চড়েছিলেন সেই খচ্চরটিকে গুলি করলেন। প্রত্যুত্তরে প্যালডেন লামো ক্ষতটি নিরাময় করে এটাকে একটি চোখে রূপান্তরিত করে বলেছিলেন, আমার বাহনের ক্ষতটি 24টি অঞ্চলের ওপর নজরদারি করার মতো একটি চোখ হয়ে উঠুক, আর আমি নিজেই যেন কোনো প্রকার ক্ষতিকারকের বংশকে উচ্ছেদ করতে পারি। এই 12ই জানুয়ারি 1994। এই যে ঘটনাটা এবার আমি আমার ডায়েরিতে লিপিবদ্ধ করতে চলেছি, সেটা গতকাল সিনহাইয়ের কাছে শুনেছিলাম। আমি প্রথমে লি চেনের কথার পুরোটা ভরসা করতে পারিনি। মনের মধ্যে একটা দোটানা কাজ করছিল। আমি উঠে জানালার কাছে দাঁড়িয়ে জঙ্গলের মধ্যেকার বৌদ্ধ স্তূপটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, লি চেন, আমরা এখন ঠিক কোথায় আছি? আমরা তোরসা নদী থেকে প্রায় মাইল কুড়ি পশ্চিম দিকে ডুয়ার্সের এক অনামি গ্রাম বুরজাইয়ে আছি। এখান থেকে ল্যাব্রেং মনাস্ট্রি প্রায় কয়েক ঘন্টার পথ। শুনে বেশ চমকে উঠলাম। এক রাতের মধ্যে এরা আমাকে কলকাতা থেকে এনে হাজির করেছে বুরজাইয়ে। আমার চিন্তার জাল ছিন্ন করে লি চেনের এক সঙ্গীর সঙ্গে শক্তপোক্ত গরনের সিনহাই প্রবেশ করল। মাথায় লম্বা বেনি, কোমরে নেপালি ছোড়া, চোখের ভয়ার্ত দৃষ্টি নিয়ে প্রায় হন্তদন্ত হয়েই প্রবেশ করলো আমার ঘরে। ওদিককার কি খবর? সিনহাই আমাকে দেখে নমস্কার করে বলল, বাবুজি, আপনার কথা আমরা পাহাড়ের লোকেরা অনেক শুনেছি। এবার এই বিপদ থেকে উদ্ধার করুন বাবুজি, উদ্ধার করুন। কি ব্যাপার বলো তো সিহাই, ভয়ঙ্কর কিছু কি ঘটেছে নাকি?
সিনহাই এবার একটু জল খেয়ে বলতে শুরু করলো এক ভয়ানক ঘটনা। লাসার ম্যাগজার গ্যালমো হলো একটি অতি প্রাচীন বৌদ্ধ বজ্রযান সাধনার গুহ্যস্থান। হিন্দু ধর্মে যেমন বহু তান্ত্রিক দেবী এই ডাকিনী যোগিনীদের ন্যায় বৌদ্ধ বজ্রযান তন্ত্রের এক অতি ভয়ঙ্কর দেবী হলেন রেমাতি। বৌদ্ধ লোকশ্রুতি অনুসারে রেমাতি একধারে বৌদ্ধ ধর্মের বাহক, তেমনি বৌদ্ধ শত্রুদের সংহারকও। কথিত আছে সোংটাসেন গ্যাম্পোর রাজত্বকালে ওই 605 থেকে 649 প্যালডেন লামো রাজার ট্রুলাং মন্দির রক্ষা করার প্রতিশ্রুতিতে অন্যান্য সমস্ত রক্ষাকর্তা দেবতাকে ছাড়িয়ে গেছেন। তিনি একটি লোহার পেয়ালা পেশ করেন এবং প্রতিশ্রুতি দেন, আমার একটি মূর্তি তৈরি করুন এবং আমি এই রাজকীয় মন্দিরটিকে মানুষ এবং মামো রাক্ষসদের দ্বারা ভবিষ্যতে রক্ষা করব এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করব আর কি। তিনি 841 খ্রিস্টাব্দে বৌদ্ধ বিরোধী রাজা লাং ধর্মকে হত্যা করার জন্য লালুং পেলকি দোর্জোকে পরামর্শ দিয়েছিলেন বলেও বলা হয় এবং তাকে লাসার ধর্মরক্ষক হিসাবে বর্ণনা করা হয়। পেলকি দোর্জে লাসার ম্যাগজারের একটি শক্তি ফলকের ওপর রেমাতির মূর্তি স্থাপন করেছিলেন। কোনো এক সময় চীনের বৌদ্ধ বিদ্বেষী রাজা রিচাংচুংয়ের বাহিনীর আক্রমণের সংবাদ লাভ করে পেলকি দোর্জে লোহার পেয়ালাটিতে নিজের রক্তের আহুতি দান করে রিমাতির আবাহন শুরু করেন। ম্যাগজারের কিছু বৌদ্ধ সাধক ভিন্ন সকল বৌদ্ধরা যখন রিচাংচুং বাহিনীর হাতে কচুকাটা হতে থাকে, মৃত্যুর ভয়ে পেলোহি দর্জে ব্যতীত যখন সকল সাধকগণ ম্যাগজার থেকে গোপন পথে পলায়ন করতে থাকে, তখন নাকি পেলকি ধ্যান মুদ্রায় শক্তিফলকের সম্মুখে উপস্থিত ছিলেন। তবে রিচাংচুং তার রক্তাক্ত তলোয়ার সহ যখন ম্যাগজারে প্রবেশ করেন, সেখানে একটি উজ্জ্বল ফলক ভিন্ন কারো সন্ধান পাননি। বৃহৎ একটি উজ্জ্বল ফলকের আলোকে ম্যাগজারের অন্তঃপ্রকোষ্ঠ আলোকময় হয়ে উঠেছিল। সে অলৌকিক দুটি লক্ষ্য করে রিজাংচুং তার বাহিনীকে আদেশ দেন, আজ থেকে ম্যাগজার ও তার সকল সম্পত্তি আমার অধিকারস্থ। অবিলম্বে ওই দ্যুতিময় ফলকটিকে তার রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তোমরা। কয়েকজন স্থানীয় সৈন্য ম্যাগজার মঠের দেবী রেমাতির কথা শুনেছিলেন, তাই তারা একটু ইতস্তত করতে লাগলো। তা দেখে রাজা রিচাংচুং ক্রুদ্ধ হয়ে তাদের সরিয়ে নিজেই এগিয়ে গেলেন সেই দ্যুতিময় ফলকটার দিকে। রিচাংচুংয়ের সেনাপতি ট্রুয়াং পের চারদিকে পর্যবেক্ষণ করে বললেন, মহারাজ, এই মঠে রেমাতির একটি বহুমূল্যবান মূর্তি থাকার কথা, কিন্তু সেটা তো নেই। তবে কি? ট্রুয়াং পের মুখের কথা শেষ হওয়ার আগেই আচমকা একটা কিছু ছিটকে এসে পড়ে তার পায়ের কাছে, আর সকলের চোখে মুখে গায়ে ছিটকে আসে তাজা লাল রক্ত। ঘটনার আকস্মিকতা সামলে উঠতেই তাদের সেনাদলের একজন ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা হাতের আঙুল তুলে রাজা রিজাংচুংয়ের দিকে নির্দেশ করতেই সকলে সেদিকে তাকিয়ে দেখে রাজা রিয়াংচুংয়ের মাথায় কপাল থেকে ওপরের অংশটি নেই। সেখান থেকে ফিনকি দিয়ে রক্তের ধারা ছিটকে পড়ছে চতুর্দিকে, আর তার দেহের চর্মরাজি জলে দ্রবীভূত লবণের মতো গলে দেহের অস্থি কাঠামোকে প্রকাশিত করছে। ভয়ে ট্রুয়াং আর্তনাদ করে পিছন দিকে হাঁটতে গিয়ে কিছুতে পা হড়কে মাটিতে পড়ে যেতেই তার মুখের সামনে দেখতে পায় রিজাংচুংয়ের ছিন্ন নরকপাল। ট্রুয়াংয়ের আর্তনাদ যেন নিমেষেই চাপা পড়ে যায় সমবেত সৈন্যদের একের পর এক রক্ত জল করা আর্তনাদে। ট্রুয়াং নিজেকে সামলানোর আগেই লক্ষ্য করে একটা করে ফটফট শব্দ হাওয়ার সাথে সাথে কোনো এক সৈন্যর মাথার খুলির ওপরের অংশ অর্থাৎ নরকপল খুলে মাটিতে ছিটকে পড়ছে। সেই সাথে তাদের মাথা থেকে ফিনকি দিয়ে রক্তের স্রোতে ভেসে যাচ্ছে এই ম্যাগজার গ্যালমোর গুপ্ত প্রকোষ্ঠের মেঝে। সাথে সাথেই তাদের দেহের চামড়াগুলো যেন কোনো ভীষণ শক্তির প্রভাবে গলে গিয়ে দেহের কঙ্কালগুলি বেরিয়ে পড়ছে। সেই সাথে শক্তি ফলকের
উজ্জ্বল লাল গনগনের আভায় ভরে উঠছে প্রকোষ্ঠটি। ট্রুয়াং হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভগবান বুদ্ধের নাম স্মরণ করতে থাকেন। উচ্চারণ করতে করতে ম্যাক্সার গ্যালনের গুপ্ত কক্ষ থেকে আছাড় খেতে খেতে বাইরে বেরিয়ে এসে জ্ঞান হারান তিনি। লাসার 9 ক্যান্টাংলার তুষার ধবল পর্বতের নিম্ন উপত্যকার নিচু দিয়ে তীর তীর করে বয়ে চলেছে ইয়া রোলং জাংবো অর্থাৎ সাংপো নদী। সেই পবিত্র পরিবেশের মধ্যে একটা অশ্বের খুরের শব্দ, সেটাকে শুনে ট্রুয়াং চমকে চোখ মেলে তাকিয়ে দেখল একটা অদ্ভুত গোছের প্রাণী, অনেকটা ওই খচ্চরের মতো। তবে সবচেয়ে আশ্চর্যজনক তার সারা গায়ে অসংখ্য চোখ। সেই চোখ দিয়ে যেন সমগ্র দিকে সে নজরদারি করে চলেছে। আর তার পিঠে সওয়ার যোদ্ধাবেশী এক তিব্বতী নারী, যার মুখে একটা তীব্র কটাক্ষ, এক হাতে অঙ্কুশ পাশ যেটা উঁচিয়ে সে হুঙ্কার দিয়ে বলে উঠল, যে অত্যাচারী আমার ধর্মের শরণাগতদের উপর করবে প্রহার, আমি প্যালডেন লামো নিষ্ঠুর মৃত্যুর দ্বারা তাদের করব সংহার। এক্ষুনি গাত্রোত্থান করে অবগাহন দ্বারা পাপস্খলন করো ইয়াংলুং জাংবোর বুকে। আমার যে প্রতিমূর্তি লাভ করবে তার নিয়ে চলে যে ওরে সম্পথের অভিমুখে। জম্বুদ্বীপের ঈশান কোণে পর্বতের মাঝে অধিষ্ঠান করব আমি সবুজের পরতে। ধর্মরক্ষার জন্য যুগে যুগে ভীষণ আসক্তি রূপে আবির্ভূতা হব আমি পাপীদের সংহার করতে। ট্রুয়াং যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তিনি দেবী প্যালডেন লামোকে তার চোখের সামনে দেখছেন। তারপরেই তার চোখ পড়ে রেমাতির বাম হাতে ধরা একটি বাটির মতো জিনিসের ওপর, যার থেকে লাল মতো তরল চুইয়ে পড়ছে। সেই তরলের কিছুটা এখনো রেমাতির মুখের কষে লেগে আছে। খুব ভালো করে লক্ষ্য করতে গিয়ে ভয়ে ট্রুয়াংয়ের বুক কেঁপে ওঠে। ওকে ওকে ওটা কোনো বাটি নয়, বৌদ্ধ বিদ্বেষী রাজা রিজাংচুংয়ের নরকপল, যার মস্তক থেকে ঝুলন্ত বেদিতে এখনো চকচক করছে জিনজিয়াং মনাস্ট্রি থেকে অপহরণ করা মূল্যবান রত্নরাজি। ট্রুয়াং ভয়ে কাঁপতে কাঁপতে গুটি গুটি পায়ে রেমাতের নির্দেশ মতো ইয়ারোলং জাংমো নদীর দিকে এগোতে শুরু করে। স্রোতস্বিনী নদীর ঠান্ডা জলে প্রথম পা রাখতে কাঁপুনি দিয়ে ওঠে। তবুও নিজেকে জোর করে নদীতে অবগাহনের জন্য টেনে নিয়ে যেতেই আচমকা পায়ে কিছুতে ধাক্কা খেয়ে নদী বক্ষে পড়ে যায় ট্রুয়াং। ঠান্ডা জলের মধ্যে একটা পাথরের খাঁচে আটকে থাকা কিছুতে তার গায়ের উড়নি আটকে যায়। উড়নিটি টানতে গিয়ে সে অবাক হয়ে দেখে পাথরের খাঁচে আটকে রয়েছে প্যালডেন লামোর হাতখানেক উঁচু একটি পিতলের মূর্তি। সেই মূর্তিটি নিয়ে ট্রুয়াং তিব্বতের পাহাড়ি পথ ধরে ভারতবর্ষের পথে পাড়ি বাড়ায়। সিল্ক রোড অতিক্রম করে ল্যাব্রিং মনাস্ট্রিতে দীক্ষা গ্রহণ করে সোংটাসেন গাম্বো নাম ধারণ করেন। যতদিন তিনি ল্যাব্রিং মনাস্ট্রিতে ছিলেন ততদিন তিনি প্যালডেন লামোর উপাসনা করতেন। এতদূর বলে সিনহাই একটু থামলেন। তিনি তার ভয়ার্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে বললেন, প্যালডেন লামো ফিরে এসেছে। লি চেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ব্যাপারটা খুলে বলো দেখি সিনহাই। ল্যাব্রিং মনাস্ট্রি থেকে যেদিন প্যালডেন লামোর মূর্তিটা চুকি যায় সেদিন লেপচা বস্তির জিমা নামচের রক্তাক্ত মৃতদেহটা মনাস্ট্রির খিড়কির দরজার দিকে পড়েছিল। সে খবর তো খবরের কাগজে সবাই পড়েছি। তবে জিমা নামচের কপালের ওপরের অংশটা যেন কেউ ধারালো অস্ত্রে কেটে নিয়ে গিয়েছিল, যার দরুন কাটা কপালের রক্তে মনাস্ট্রির মেঝে ভেসে গিয়েছিল। 12 জানুয়ারি 1994 তোরসা নদীর ডান তীরের গ্যালাক্সিন গ্রামের জনাবাড়ির চা বাগিচার পিছনে একটা ইংরেজ আমলের পরিত্যক্ত বাংলো।
এই এলাকাটা প্রধান সড়ক আর বস্তি থেকে এতটাই বিচ্ছিন্ন যে লোকজন বিশেষ এদিকটায় ঘেঁষে না। মাঝে মধ্যে দু একটা কালো চিতা বা লেপার্ড কদাচিৎ জঙ্গল পেরিয়ে বস্তি থেকে মুরগি ছাগল টেনে এনে নির্বিঘ্নে উদরাস্বাদ করতে থাকে। অন্ধকারে চা বাগিচার ওপারের জঙ্গলের মধ্যে দিয়ে চুলের সিঁথির মতো এঁকে বেঁকে যাওয়া মেঠো পথটা ধরে একটা ক্ষীণ টর্চের আলো চলেছে জঙ্গল পথ ধরে পুরো বাংলোটার দিকে। বাংলোয় ঢোকার মুখে লোকটা একবার থমকে দাঁড়ালো। টর্চের আলোটা পিছনের রাস্তায় ফেলে ভালো করে জঙ্গলের চারদিকটা দেখে ভাঙা বেড়ার পাশ দিয়ে বাংলোর দরজার সামনে এসে হাজির হলো। একটা বিশেষ কায়দায় দরজায় টোকা মারতেই ভেতর থেকে দরজাটা ঈষৎ খুলতেই লোকটা তরতরিয়ে ভেতরে ঢুকে গেল। বাংলোর দক্ষিণ দিকটা গেল বছর ধসে অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। ভেতরের বেশিরভাগ ঘরই ব্যবহারের অনুপযোগী। কেবল জোনা ছয়েক লোক সাময়িক সময়ের জন্য এখানে গা ঢাকা দিয়েছে। তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কিসের যেন একটা ভয় তাদের মনের মধ্যে বাসা বেঁধেছে। একটা কালো পোশাকের চীনা মতো লোক জিজ্ঞাসা করলো, ওদিককার কি খবর? বাইরে থেকে যে লোকটা বাংলোতে ঢুকলো সেই লোকটা লম্বা কোটটা খুলে রেখে ফায়ার প্লেসের সামনে বসে হাতটা সেঁকতে সেঁকতে বলল, স্থানীয় পুলিশ তো এই কেস নিয়ে মাথা ঘামাতে নারাজ। আর দিল্লি থেকে যে দল পাঠানোর কথা হচ্ছিল তাদের একজনকে তো আমাদের আগেই একটা দল অপহরণ করে নিয়েছে। সেই নিয়েই কলকাতায় নাকি হুলুস্থুল বেঁধে গিয়েছে। তবে আমরা আর কতদিন এই জনাই বাড়িতে লুকিয়ে থাকবো বলতো? সময় মতো মূর্তিটা... লোকটার মুখের কথা শেষ হওয়ার আগেই অন্ধকারের মধ্যে থেকে যেন ফুঁড়ে এলো একটা বেঁটে চওড়া গোছের ফর্সা চীনা মতো লোক। লোকটা ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই সকলের মধ্যে একটা থমথমে ভাব ফুটে উঠল। লোকটা তার সূচালো দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, ম্যাগজোর গ্যালের সেই রেমাতির আন্তর্জাতিক বাজার মূল্য অপরিসীম। মূর্খ জিমা নামচের জন্য মূর্তিটা ঠিক সময় হস্তচ্যুত হয়েছে। সেটা জানতে পারলে বস আর আমাদের আস্ত রাখবেন না। প্রত্যেককে তোষার বরফ জলে চুপিয়ে মারবে। হ্যাঁ, তবে কয়েকটা কথা আমার কিছুতে মাথায় ঢুকছে না। জিমা হঠাৎ করে এমন চিৎকার করলো কেন? আর ওকে খুনটাই বা করলো কি? আর সেই সুযোগে ঘোড়ায় সবার করে কেউ মোনাস্ট্রি থেকে পালালো, কিন্তু বাইরে এসে সেই লোকটা বা মূর্তিটা আর দেখতে পেলাম না। কোথা থেকে এলো আর মূর্তিটা জিমার থেকে নিয়ে গেলই বা কোথায়? আপাতত পুলিশের নজর যখন এদিকে নেই, কাল আবার আমরা বুরহান গ্রামের পথ ধরে মূর্তিটার খোঁজে বেরিয়ে পড়ব। সিনজের লোকের কাছে বুরহানের পুরাতন বাড়িতে বসে খবরটা শুনে আমার কপালের চিন্তার ভাঁজটা গাঢ় হয়ে পড়ল। তাহলে মূর্তিটা যারা চুরি করেছিল ল্যাব্রিং মোনাস্ট্রি থেকে, তাদের কাছ থেকেও খোয়া গিয়েছে। এখন আপনি ভরসা রুদ্রবাবু, আপনি যত শীঘ্র সম্ভব ওই মূর্তি উদ্ধারের পথ বের করুন, না হলে চরম বিপদ ঘটে যাবে। দেবী প্যালডেন লামো ভয়ানক রুষ্ট হয়েছেন। এবার তার অভিশাপ নেমে আসবে সকলের উপর। লিজেন, কাল কি একবার ল্যাব্রিং মোনাস্ট্রির দিকে যাওয়া যেতে পারে? আপনার এই মুহূর্তে সেখানে যাওয়াটা কি খুব নিরাপদ হবে? বুরহান থেকে জিপে তরাইয়ের সবুজের গালিচার মাঝের রাস্তা দিয়ে যখন ডুয়ার্সের সীমানায় পৌঁছালাম, তখন কুয়াশার চাদর সরে গিয়ে ঝলমল করছে রোদ। আমি আর লি চেন এসেছি ছদ্মবেশে। লি চেন এসেছে রিপোর্টারের প্রেস কার্ড নিয়ে। ল্যাব্রিং মনাস্ট্রিতে যখন এসে হাজির হলাম, মনাস্ট্রির প্রার্থনা শেষে শিশুরা পড়াশোনায় বসেছে। পেডং, তিনচুলা, রুমটেক, লাচেন, পেমিয়াংসে, তাসিডিং, ধুপডি মনাস্ট্রির থেকেও এই ল্যাব্রিং মনাস্ট্রি প্রাচীনত্ব আর বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক সম্ভারের দিক থেকে অনেকটাই এগিয়ে। হিমালয়ের উত্তুঙ্গ শৃঙ্গগুলি যেন মনে হয় বুক দিয়ে আগলে রেখেছে এই বৌদ্ধ মঠটিকে। যাই হোক, মোনাস্ট্রিতে ঢোকার মুখে প্রার্থনার বৃহৎ আকৃতি ঘণ্টাগুলো স্পর্শ করতে করতে ভিতরে প্রবেশ করতে যাব, এমন সময় মোনাস্ট্রিতে ঢোকার মুখের ডান দিকে একটা উঁচু পাথরের উপর
পদ্মাসনে মুদ্রিত নেত্রে ধ্যানরত বৌদ্ধ সন্ন্যাসীর মুখে আগত সূর্যের আলোর বিভা এমনভাবে ছড়িয়ে পড়ছে চারিদিকে, যেন দেখে মনে হচ্ছে তার দেহ থেকে দিব্য জ্যোতি নির্গত হচ্ছে। এমন প্রশান্ত সন্ন্যাসী মূর্তি দেখে আমরা দুজনেই তার দিকে এগিয়ে গেলাম। সন্ন্যাসীর কিছুটা কাছে আসতেই তিনি চোখ খুলে স্মিত হাস্যে যেন কিছু একটা বললেন। আমাদের মনে হলো ইশারায় তিনি আমাদেরকে তার কাছে যেতে বলছেন। দুজন ব্যাগপত্র পাশে রেখে সন্ন্যাসীর সামনে যেতেই লক্ষ্য করলাম সামনে দুটো আসন রয়েছে। আসন দুটো যেন আমাদের জন্যই রাখা ছিল। সন্ন্যাসী ইশারা করে দুজনকে আসন গ্রহণ করতে বললেন। আমরা আসনে উপবিষ্ট হলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, দেবী প্যালডেন লামো নিজ কর্তব্য পালনে সদা সতর্ক দৃষ্টিতে রত। তারই ইচ্ছায় রেমাতি মূর্তি শুধু লাসা থেকে লাব্রেং মনস্ট্রিতে আগত। দুর্বৃত্তদের সামর্থ্য নেই প্যালডেন লামোর শক্তিকে করতে পরাহত। বৌদ্ধ ধর্মের রক্ষায় দেবী হয়ে উঠেছেন পুনরায় জাগ্রত। নিজ অলৌকিক শক্তি বলে দেবী দুষ্টদের করবেন সংহার। কর্তব্য অন্তে লাব্রেং মনস্ট্রিতে দেবী প্রত্যাবর্তন করবেন আবার। লামা, আপনিও বিশ্বাস করেন দেবী মূর্তি চুরি যায়নি? লামা মৃদু হেসে মাথা নেড়ে অসম্মতি জ্ঞাপন করলেন। তারপর আমার দিকে তাকিয়ে আবার বললেন, প্যালডেন লামোর কর্তব্য যখন হবে সমাপন, তোমার হাত দিয়েই তিনি মঠে করবেন প্রত্যাবর্তন। আমরা দুজন মঠের সন্ন্যাসীর সঙ্গে বার্তালাপে ব্যস্ত। তখনই হঠাৎ একটা কিছু যেন মনে হলো তীব্র বেগে ছুটে এলো আমাদের লক্ষ্য করে। আর ধীর স্থির লামা যেন দক্ষ হাতে জিনিসটা তার হাতের মুঠিতে চেপে ধরলেন। তারপর সেটাকে আমার সামনে নামিয়ে আনতেই দেখলাম একটা মাঝারি মাপের তীর, যার ফলাটা একটু সূচালো ধরনের। লি চেন আঁতকে উঠে বললেন, কি সর্বনাশ, এই যে বিষ তীর! লামা যদি সঠিক সময়ে সেটা না লুফে নিতেন তবে সেটা সোজা এসে বিঁধত আমার পিঠে। লি চেন আর আমি উঠে গিয়ে মঠের নিচের জঙ্গলের দিকে এগোতেই লক্ষ্য করলাম একটা লোক ছুটে জঙ্গলের দিক দিয়ে পালাচ্ছে। আমি লোকটাকে ধরতে এগোতে লি চেন বাধা দিয়ে বলল, ওরা ওরা আমাদের আগমন টের পেয়ে গেছে, চলো মাঠের ভেতরটা ঘুরে যত শীঘ্র সম্ভব পালাই। পিছনে ফিরতেই দুজন সম্পূর্ণভাবে যেন আকাশ থেকে পড়লাম। কোথায় গেল সেই লামা আর তার আসনটা, যেখানে কিছুক্ষণ আগেও আমরা বসে তার সঙ্গে কথা বলছিলাম? সেখানে এখন শুধু পড়ে রয়েছে সেই তীরটি। আমরা মঠের দিকে পা বাড়াতে যাব এমন সময় জঙ্গলের দিক থেকে একটা মানুষের মর্মভেদী তীব্র আর্তনাদ ভেসে এলো। আমরা দিনের আলোয় ছুটে নামলাম সবুজ জঙ্গলের মধ্যে। আর একটা দূরে মিশে যাওয়া ঘোড়ার খুরের আওয়াজের সঙ্গে যে ভয়াবহ দৃশ্যটা দেখতে পেলাম তাতে বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হলো। আমি আর লিচেন দৃশ্যটা দেখে কিছুটা পিছিয়ে গেলাম। সামনে পড়ে রয়েছে সেই শ্যাওলা রঙের পোশাক পরা লোকটা, যে তখন জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল। সেই লোকটা মুখ থুবড়ে পড়ে রয়েছে ঘাসের উপর। লোকটার চোখ দুটো প্রচণ্ড আতঙ্ক আর যন্ত্রণায় যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আরও ভয়ঙ্কর, মাথার উপরের অংশটা, মানে কপালের উপরের অংশটা নেই, আর মাথার ভিতর থেকে ঘিলু আর রক্ত যেন চতুর্দিকে ছিটকে পড়ে আছে সবুজ ঘাসের উপরে। এই দৃশ্যটা দেখে আমরা ভয়ে এতটাই বিভোর হয়েছিলাম যে লক্ষ্য করিনি মঠের ছোট লামারা আর মুখ্য লামা এসে দাঁড়িয়েছেন আমাদের চারপাশে। লামা শুধু বললেন, প্যালডেন লামো। মোনাস্ট্রির ভিতরে ঢুকে দেখবার মতো মানসিকতা আমাদের আর নেই। পুলিশি জেরা শেষ করতে করতেই বেলা গড়িয়ে গেল। তারপর আমরা জিপটা নিয়ে বের হলাম বুরহানের উদ্দেশ্যে। জিপটা নিয়ে লি হেনের ড্রাইভারটা হাঁসুলির বাঁকের মতো পথ ধরে এগোচ্ছে। কারোর মুখেই কোনো কথা নেই। জিপের বাইরের দৃশ্য বড়ই মনোরম। নরম রোদ ধীরে ধীরে সূর্যের পশ্চিম দিগন্তের দিকে
আগমনের হেতু পাখিদের বাসায় ফেরার কাকলিতে ভরে উঠেছে। এমন সময় একটা তীব্র ঝাঁকুনিতে মাথাটা সামনের সিটে গেল ঠুকে। লিচেন ড্রাইভারের উদ্দেশ্যে বলল, अरे क्या कर रहे हो, देख के चलाओ बहादुर। साहब, गड्ढे तो ठीक ही था, पर अभी क्या हो रहा है कुछ समझ में नहीं आ रहा है। गड्ढे का ब्रेक नहीं लग रहा है साहब जी। খুব দ্রুত গতিতে জিপটা পাহাড়ি রাস্তা পেরিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আগত গাড়িকে সাইড দিতে গিয়ে আচমকাই আমাদের গাড়িটা সামনের একটা বড় গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল। পাহাড়ি রাস্তায় টাল সামলাতে না পেরে লিচেন আর আমি গড়িয়ে যেতে লাগলাম সবুজের ঢাল বেয়ে নিচের নদীর দিকে। হাজার চেষ্টা করেও কিছুতেই কোনো অবলম্বন ধরে নিজেদের পতন আটকাতে না পেরে বড়ই ভয় পেতে লাগলাম। এক সময় আমরা গড়িয়ে এসে পড়লাম একটা ঢালু জায়গায় গাছের নিচে। লিচেন একটা পাথরে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছে ততক্ষণে। আমিও শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পেয়েছি, তবে লিচেনের মতো অতটা গুরুতর নয়। তাই দ্রুত লিচেনের কাছে ছুটে গিয়ে তার মাথায় আমার রুমালটা বেঁধে দিলাম। আমরা যে ঢালু সবুজ ঘাসের উতরাইয়ের ওপর এসে পড়েছি, সেখান থেকে অনতি দূরে পাহাড়ের খাড়া ঢালের ওপর দিয়ে একটা ঝর্ণা ঝরঝর করে নিম্নভূমির দিকে গিয়ে পড়েছে। এদিকে অন্ধকার নামতেও বেশি দেরি নেই, তাই লিচেনকে একটু বসিয়ে আমাদের গাড়ির অন্বেষণ করতে যাব। এমন সময় একটা দুম করে বিস্ফোরণের শব্দে চমকে উঠলাম দুজনে। নিচের উতরাই ঢালে লক্ষ্য করলাম আমাদের গাড়িটা পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যাওয়ার সময় বিস্ফোরণটা ঘটেছে। গাড়ির মধ্যে তো আমাদের ড্রাইভার বাহাদুরও ছিল। ভাবতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আশেপাশে বাহাদুরের নাম ধরে কয়েকবার হাঁক দিলাম, বাহাদুর, বাহাদুর। বেশ কিছুক্ষণ হাঁক ডাকের পর ভাঙা বাংলায় যেন দূর থেকে কারুর গলার স্বর শুনতে পেলাম, বাবুজি, বাবুজি, বাঁচাও, বাঁচাও বাবুজি। আশেপাশে কোথাও কাউকে দেখতে না পেয়ে লোকটার সাহায্যের কণ্ঠস্বর লক্ষ্য করে এগোতে গিয়ে তোরসার খাতের ধারে আসতেই দেখলাম বাহাদুর কোনো ক্রমে খাতের ধারের একটা ঝুলন্ত গাছের ডাল ধরে ঝুলে রয়েছে। চটপট নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু বাহাদুর ঝুলন্ত গাছটার যে জায়গায় রয়েছে উপর থেকে অনেকটা হাত বাড়িয়েও তার নাগাল পাওয়া সম্ভব নয়। সেটা অচিরেই টের পেলাম। তবুও একটা চরম বিপদের মুহূর্তে মানুষকে তো আর মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। তাই খাতের প্রান্ত থেকে খুব সন্তর্পণে ঝুলন্ত গাছটার একটা মোটা ডালে একটা পা রেখে নিচের দিকে তাকাতেই কয়েক ফুট গভীরে নেমে যাওয়া খাতটার নিচ দিয়ে সরু সুতোর মতো তোরসা নদীর দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন শূন্য বোধ হতে লাগলো। একবার চোখটা বুজে দীর্ঘ প্রশ্বাস নিয়ে দ্বিতীয় পাটাও পাতাহীন গাছের ডালে রেখে তার উপর উবু হয়ে বসে এবার নিচের দিকে ঝুঁকে হাতটা বাড়িয়ে দিলাম বাহাদুরের দিকে। আমার শরীরের ভারে গাছের ডালটা অনেকটাই নুয়ে যাওয়ায় বাহাদুরের দেহটাও অনেকটা ঝুলে পড়েছে। আমার জীবনটাও এখন জীবন মৃত্যুর মাঝে দোদুল্যমান। তাও যতটা সম্ভব দেহটাকে ঝুঁকিয়ে হাতটা প্রসারিত করতে করতে আমি অনেকটাই ঝুলে পড়েছি। এখন আমার আর বাহাদুরের হাতের মধ্যেকার ব্যবধান 2 কি 3 সেন্টিমিটারের মতো। এমন সময় হঠাৎ একটা ধড়মড় শব্দ শুনে পেছনে তাকাতে বুঝলাম বিপদের সম্ভাবনা বাড়ল বই কমল না। তারপর আমার আশঙ্কাকে সত্যি করে খাতের ধারে ঝুলন্ত ডালটা আর আমাদের ভার সহ্য করতে না পেরে মড়মড় শব্দ করে ভেঙে যেতেই আমি আর বাহাদুর আর্তনাদ করে উঠলাম। আমরা দুজন ওই গভীর সবুজের সমারোহের খাতের অভিমুখে পড়তে লাগলাম দ্রুত গতিতে। এত উঁচু থেকে অরণ্যের খাতে পড়লে মৃত্যু তো নিশ্চিত, তবে দেহটাও গভীর জঙ্গলের কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে সেই সব ভাবনা ভাবার মতো মনের ভাব তখন আমাদের দুজনের কারোর ছিল না। শুধু ত্বরান্বিত গতিতে গভীর খাতের দিকে পড়তে লাগলাম আমি আর বাহাদুর। 13ই জানুয়ারি 1994। আমি আর বাহাদুর যে উচ্চতা থেকে
অতলান্তের দিকে চলেছিলাম তাতে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। দুজনে প্রাণ ভয়ে আর্তনাদ করতে করতে গভীর খাতের দিকে এগোতে এগোতে একসময় আছড়ে পড়লাম বড় বড় গাছগুলোর উপরের জঙ্গলে। সচরাচর এই গাছগুলো ক্রিসমাসে সাজানো গাছগুলোর মতো ত্রিভুজাকৃতি হয়ে থাকে, যার দরুন উপরে পড়লে আটকে থাকার সম্ভাবনা কম। নিচের দিকে দ্রুত ডালপালার আঁচড়ে সারা গায়ের পোশাক ছিঁড়ে বহু জায়গা আঁচড়ে যেতে লাগলো। দেহের ভারে প্রথম আমি ভূমির একরাশ খড় ও শুকনো পাতার স্তূপের ওপর গিয়ে পড়লাম। তারপর আমার ওপর এসে পড়ল বাহাদুর। ফলত শুকনো পাতার স্তূপের মধ্যে আমরা দুজন ঢুকে গেলাম। নিজেদের বাঁচার অন্তিম প্রচেষ্টায় কোনো ক্রমে হাত পা ছুঁড়ে পাতার স্তূপ থেকে নিজেদের মুক্ত করে সবুজ ঘাসের চাদরের ওপর পড়ে জ্ঞান হারালাম। অন্ধকারের মধ্যে মুখের ওপর একটা লালচে আলো এসে পড়ল। ক্লান্ত চোখের দুটো পাতা কোনো ক্রমে একটু খুলতেই সামনে আলোর উৎসের দিকে ভালো করে তাকানোর চেষ্টা করতে লাগলাম। ঝাপসা চোখে প্রথমে কিছুই ঠাউর করে উঠতে পারলাম না। পরক্ষণেই চোখ দুটো হাত দিয়ে কচলে দেখলাম আমার হাত দশেক দূর থেকে একটা রক্তিম আলো এসে পড়ে চারিদিকে একটা ভয়াবহ বাতাবরণ সৃষ্টি করেছে। আলোর উৎস মুখে একটা ঘোড়ার মতো জীবের উপর সওয়ার একজন। ঘোড়াটির সর্বাঙ্গে বড় বড় চোখ থেকেই ওই রক্তিম আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তার ওপর সওয়ার কোনো পুরুষ নন। তিনি আলুলায়িত কুন্তলা, মাথায় অগ্নির মুকুট পরিহিতা এক নারীর অবয়ব। তিনি তার ডান হাতের অঙ্কুশ উঁচিয়ে বলে উঠলেন, পোটালারা একদিন লাসায় বৌদ্ধ লামাদের করেছিল ভ্রষ্ট, আজ তারাই সচল হয়ে উঠেছে করতে বৌদ্ধ মঠের পবিত্রতা নষ্ট। রেমাতির মূর্তি করবে চুরি, এত দুঃসাহস এই বিশ্বে আছে কার? জেগে উঠেছি আমি বৌদ্ধ ধর্মকে পাপীদের হাত থেকে করতে উদ্ধার। রেমাতি জাগ্রত হলে দুষ্টের সংহারে প্যালজেন লামও করে গর্জন। হে মানব, ল্যাব্রাং মঠের হৃত মূর্তি তোরসার বুক থেকে উদ্ধার করো এখন। পিরহানের দক্ষিণ দিকের উত্তরাই পথে অতি সন্তর্পণে নদী উপত্যকায় চলে যাও। স্রোতস্বিনী তোরসার পশ্চিমের বড় পাথরের পশ্চাতের গুপ্ত গুহার কোলে সেই লুক্কায়িত স্থানে পাবে ল্যাব্রাং মঠ থেকে হারিয়ে যাওয়া দেবীর অবয়ব। মূর্তি প্রাপ্তির উত্তরে তার প্রতি যথাবিহিত কর্তব্যনিষ্ঠ হয়েও হে মানব। তারপরেই যেন দেবী তার আশীর্বাদ সূচক মুদ্রায় আমায় পথ নির্দেশ করে অদৃশ্য হয়ে গেলেন। ক্রমশ চোখের সামনে থেকে মিলিয়ে যেতে লাগলো সেই রক্তিম আলোর দিশা। অনামিশায় ছেয়ে গেল দৃষ্টিপথ। তারপরের ঘটনা আর কিছুই মনে নেই। ভোরের প্রথম সূর্যালোকে যখন আমি চোখ খুললাম, তখন নরম ঘাসের চাদরের ওপর আহত দেহে আমি বাহাদুরের কোলে নিজেকে খুঁজে পেলাম। বাহাদুর জিজ্ঞাসা করল, বাবুজি, आप ठीक है क्या? প্রত্যুত্তরে অবাক হয়ে উঠে বসে চারিদিকে দেখার চেষ্টা করতে লাগলাম। যে শুকনো খড় আর পাতার স্তূপের দরুন আমাদের দুজনের প্রাণ রক্ষা হয়েছে, সেগুলো কোথায়? বাহাদুরকে জিজ্ঞাসা করতে সেও জানালো, बाबूजी, कुछ समझ में नहीं आ रहा है। বাহাদুর, আমরা কোথায় আছি বলতে পারো? বাহাদুর ভালো করে চারপাশটা দেখতে আহত হাত পা নিয়েই উঠে সবুজ ঘাসের ওপর সিডার ও পাইন গাছের ফাঁক দিয়ে কিছুটা খাতের দিকে এসে নিচের দিকে তাকাতেই মৃদু একটা হাসির ঝিলিক ফুটে উঠল ওর মুখে। ঠান্ডায় ফেটে যাওয়া লাল গালগুলোতে, আঁচড়ের ক্ষতের মুখগুলোতে রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। তবুও পাহাড়ি লোকেদের মনের জোর অসীম। সে বাচ্চা ছেলেদের মতো নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, बाबूजी, बाबूजी, वो देखिए तोरसा नदी। हम पीरहान पहुंच गए। পীরহানের নামটা শুনে বেশ চমকেই উঠলাম। এখান থেকে তোরসায় নামবো কিভাবে? बाबूजी, उतरने के रास्ता बहुत खतरनाक है।
पिछले बरस में यहाँ पे धस होने के कारण यहाँ का रास्ता और भी खराब हो गया। আমার কোমরে বেশ চোট লেগেছে। বয়সটা যে ক্রমাগত বাড়ছে সেটা এবার টের পাচ্ছি। আমার মন বলছে এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন বিষয় আছে। আমি যা দেখেছি সেটা সত্যি কিনা পরখ করা আবশ্যক। যদি সেটা সত্যি হয় তবে চুরি করা মূর্তি চোরেদের কাছ থেকে উধাও হলো কিভাবে, সেটাও একটা গভীর রহস্য। যাই হোক, বাহাদুর আর আমি উতরাই পাথরের খাঁজে খাঁজে পা রেখে খুব সাবধানে যত নিচের দিকে নামছি, জলের গর্জন ততই বৃদ্ধি পাচ্ছে। সবুজ রঙের তোরসা পাহাড়ের বুক বেয়ে প্রবল স্রোতে ধাবিত হয়ে চলেছে দক্ষিণ পশ্চিম অভিমুখে। আমরা যখন পাথরের নদীর চরে এসে দাঁড়ালাম, তখন আমাদের মাথার উপর ইংরেজির ভি অক্ষরের মতো সবুজের উপত্যকা উঠে গিয়ে নীল আকাশের বুকে যেন মিশে গিয়েছে মনে হলো। ছোট বড় মাঝারি নুড়ির ওপর দিয়ে হেঁটে কিছুটা এগোতেই আবার চমকে উঠলাম। যা আমার মনের বিভ্রম বলে বোধ হচ্ছিল, সেই দেবীর নির্দেশ যে প্রতি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সেটা দেখলাম। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি উত্তরাভিমুখে, সেদিক থেকে কিছুটা পশ্চিমে একটা মানুষ সমান বিরাট লম্বা চওড়া পাথর লম্বালম্বি তোরসার পশ্চিম পাড়ে যেন দাঁড় করানো আছে। আমি দেবীর নির্দেশ মতো সেদিকে এগিয়ে যেতে লাগলাম। পাথরের কাছাকাছি পৌঁছাতেই মনে হলো কানের কাছে যেন দেবীর নির্দেশিত শেষ কথাগুলো ভেসে উঠল। স্রোতস্বিনী তোরসার পশ্চিমের বড় পাথরের পশ্চাতের গুপ্ত গুহার কোলে সেই লুক্কায়িত স্থানে পাবে ল্যাব্রেং মঠ থেকে হারিয়ে যাওয়া দেবীর অবয়ব। মূর্তি প্রাপ্তির উত্তরে তার প্রতি যথাবিহিত কর্তব্যনিষ্ঠ হয়েও হে মানব। মন্ত্রমুগ্ধের মতো বাহাদুরের হাত অগ্রাহ্য করে ছুটে চললাম পাথরের দিকে। বড় পাথরটা হঠাৎ দেখলে মনে হয় যেন তোরসার গতিপথে কোনো অনুচ্চ টিলা মস্তক উন্নীত করে রয়েছে। চট করে দেখলে মনে হয় এখানে উপত্যকার মাঝের একটা প্রাচীর দণ্ডায়মান। পাথরটার ডান দিকে একটা গহীন চোরা গর্ত লক্ষ্য করে সেদিকে এগিয়ে চললাম আমি। গিরিরাজ এখানে তার কর্তৃত শৈলশিরার তলদেশে আপন খেয়ালে একটা ক্ষুদ্র গর্ত সৃজন করে গিয়েছে। সেটাকে যেন ওই পাথরটা বহু যুগ থেকে আড়াল করে রেখেছে। গুহার ভেতর থেকে কেমন যেন একটা রামধনুর মতো আলোর ছটা বেরিয়ে আসছে। বাইরের দিক থেকে দেখে একটা মায়াবী রাজ্য বলে মনে হয়। আমি সেই মায়াবী জলের আলোর প্রতিসরণের খেলার প্রতি তীব্র আকর্ষণে বড় পাথরের আড়াল থেকে মাথা নিচু করে গর্তে প্রবেশ করতেই যেন আচমকা গর্জনশীলা তোরসার দেশ ছেড়ে মনে হলো অসীম নীরবতার রাজ্যে অনুপ্রবেশ করে গিয়েছি। তোরসার একটা চোরা ভৌম জল স্রোত কোনো একটা স্থান থেকে গুহাটার ভেতরে প্রবেশ করে বেশ কিছুটা স্থানে একটা ছোট জলা তৈরি করেছে। গুহার একদিকের ভাঙা ছাদ থেকে আগত সূর্যের আলো জলার স্বচ্ছ জলে পড়ে আলোর প্রতিসরণ ঘটে সাদা আলোকরশ্মি 7টি রামধনুর রঙের প্রতিসরণ সৃষ্টি করে গুহাটাকে আলোকময় করে রেখেছে। এখানে বাইরের জগতের কোনো রকম শব্দের প্রবেশ যেন বারণ। আমি অবাক চোখে হিমালয়ের বুকে চোরা এই গুহার অনুপম রূপ অবলোকন করছিলাম। এমন সময় আমার চোখ আটকে গেল গুহার পূর্ব দিকের একটা খাঁজের দিকে। গুহার খাঁজে রামধনুর আলোর খেলায় যেন চকচক করছে একটা হাতখানেক উচ্চতার পেতলের তিব্বতী মূর্তি। আমি হাঁটু জলে জলার মধ্যে দিয়ে গুহার অপর প্রান্তে পৌঁছে হাঁটু গেড়ে মূর্তিটার সামনে বসে পড়লাম। মূর্তিটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছি, এমন সময় বাহাদুরের প্রচণ্ড আর্তনাদ ভেসে এলো। বাবুজি, বাবুজি, বাবুজি। আমার ভাবনায় যেন ছেদ পড়ল। পেছনে ঘুরে লক্ষ্য করলাম বাহাদুর নেই। ততক্ষণে বাহাদুরের গোঙানির শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো। আর কয়েকজন লোক বেদম প্রহারে প্রায় আধমরা বাহাদুরকে টানতে টানতে এনে গুহার মধ্যে ফেলে দিল। একজন একটা বন্দুক উঁচিয়ে আমার দিকে তাক করে বলল, মিস্টার রায়,
বেকারই আমাদের এত দূর ছোটালেন, এবার মূর্তিটা আমাদের হাতে ভালোয় ভালোয় তুলে দিন। আমি চোখ মেলে তাকিয়ে আঁতকে উঠলাম। ওরা আমার খোঁজে বাহাদুরের একই অবস্থা করেছে। নিজেকে বড় অপরাধী বোধ হতে লাগলো। বাহাদুরের চোখের একদিকে কালছিটে পড়ে গিয়েছে, ঠোঁটের একদিক ফেটে রক্তের ধারা গড়িয়ে গুহার বালুকাময় মেঝেতে পড়ছে। শরীরে নড়ার মতো ক্ষমতাও নেই, কেমন যেন মৃত মানুষের মতো পড়ে রয়েছে। আমি যদি খেয়ালে না ভেসে একটু বাহাদুরের দিকে ফিরেও তাকাতাম, হয়তো লোকটার এই দুরবস্থা হতো না। একটা অদ্ভুত খারাপ লাগা ঘিরে ধরতেই বন্দুকের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বাহাদুরের দিকে ছুটে গেলাম। বন্দুকধারী লোকটা প্রথমেই আমাকে সাবধান করলো, তাও আমি জল পেরিয়ে গিয়েছি দেখে লোকটার হাতের বন্দুকটা গর্জে উঠল। সঙ্গে সঙ্গেই একটা বুলেট এসে বিঁধল আমার বাম হাঁটুর কিছুটা ওপরে। বুলেটের ক্ষত আর রক্তপাতে তৎক্ষণাৎ যন্ত্রণায় ক্ষতস্থানটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। আমার কালো প্যান্ট থেকে রক্ত আমার দু হাতে লেগে গিয়েছে। তখনই ওদের দলের একজন চিৎকার করে বলে উঠল, বস, মূর্তিটা এখানে। সঙ্গে সঙ্গে বন্দুকধারী লোকটা আর বাকি সাঙ্গপাঙ্গগুলো ছুটে গেল পাথরের গুহার খাঁজে আটকে থাকা মূর্তিটার দিকে। এত দূরে এসেও শেষ রক্ষা করতে পারবো না ভেবে মনের যে কি সঙ্গীন অবস্থা তা বলে বোঝাতে পারবো না। ওদের দলের পান্ডা আমার চোখের সামনে বন্দুকটা একজনের হাতে ধরিয়ে মূর্তিটার দিকে এগিয়ে গেল। আমি মৃত্যু নিশ্চিত জেনেও শেষবারের মতো আহত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা এগোতেই একটা অলৌকিক ঘটনা ঘটল। মূর্তিটা থেকে গতকালের মতো একটা রক্তিম আলোর ছটা বের হতে দেখলাম। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আমার বা ওদের কিছু বুঝে ওঠার আগেই যেন মূর্তিটা ক্রমশ জীবন্ত হয়ে উঠতে লাগলো। সমগ্র গুহার মধ্যে রামধনুর রং হারিয়ে গিয়ে চারিদিকটা লাল আভায় আলোকিত হয়ে উঠেছে। হাতখানেক পিতলের যে মূর্তিটা আর 5টা জড় মূর্তির মতো দেখেছিলাম, সেটাকে চোখের সামনে দেখলাম একটা অতি উজ্জ্বল আলোক বিভা বিচ্ছুরিত করে সকলের চোখে যেন ধাঁধা লাগিয়ে দিচ্ছে। সেই আলোর দিকে বেশিক্ষণ চোখ খুলে রাখা যায় না। আমরা সকলে তাই হাত দিয়ে চোখ ঢেকে নিতে বাধ্য হলাম। কিছুক্ষণের মধ্যেই সেই প্রচণ্ড আলো স্তিমিত হয়ে গুহার মধ্যে সেই রামধনুর প্রতিসরণের মধ্যে যা দেখলাম, তাতে লামার কথাগুলো মনের মধ্যে অকপটে ভেসে উঠতে লাগলো। আমাদের চোখের সামনে সেই মূর্তিটি যেন জীবন্ত রূপ পরিগ্রহ করেছে। একটি শতাক্ষী বিশিষ্ট খচ্চরের উপর অধিষ্ঠাতা দেবী প্যালডেন লামো, যাকে অবচেতন মনে কাল দেখেছিলাম, তারই নির্দেশ মতো পিরহানের পথে ছুটে এসেছিলাম। আমাকে অনুসরণ করে দুষ্কৃতীর দল মূর্তিটা হস্তগত করার জন্য যে এত দূর এগিয়ে আসবে, হয়তো দেবী সেটা পূর্বেই টের পেয়েছিলেন। এক হাতে অঙ্কুশ আর এক হাতে খড়গ আর তৃতীয় হাতে বজ্র নিয়ে খচ্চরের পিঠে আরুরা দেবী প্যালডেন লামো এক বিকট হুঙ্কারে গুহার বাতাস কাঁপিয়ে এসে দাঁড়ালেন এই দুষ্কৃতী দলের পাণ্ডাদের সম্মুখে। দেবী প্যালডেন লামোর করাল দ্রংষ্টা আরক্ত নয়ন আর ক্ষিপ্র ভঙ্গিমায় আমরা সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। গুহার ভিতরে একটা পিন পড়লে বোধহয় শব্দ শোনা যাবে এমন নিস্তব্ধতা বিরাজ করছে। ওদের দলের মুখ্য লোকটি লম্বায় প্রায় 5.5 ফুটের কাছাকাছি আর বেশ চওড়া তার গড়ন। তার সামনে প্যালডেন লামো যখন হাজির হলেন, তখন ভয়ে তার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। তারপরে এই খচ করে একটা শব্দের সঙ্গে সঙ্গে লোকটার থরথর করে কম্পমান দেহটা একটা তীব্র রক্ত জল করা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়তেই পাশে একজন তার পায়ের কাছে পড়ে থাকা একটা জিনিসের দিকে লক্ষ্য করে আর্তনাদ করে উঠল। আমি তার থেকে সামান্য দূরত্বে ছিলাম, তাই আমি জিনিসটার দিকে তাকাতেই যেন আমার শির দ্বারা বেয়েও একটা শীতল স্রোত নেমে গেল। মাটিতে পড়ে আছে ওই লম্বা চওড়া লোকটার কপালের উপরের অংশটা, আর কাটা নরকপল সহ
যেখানে লোকটা লুটিয়ে পড়েছে সেখানে লোকটার মাথার খিলু, রক্ত সব মাটিতে ছড়িয়ে পড়েছে। মৃত লোকটার চোখ দুটো যেন আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে লালা আর রক্তের ধারা। এমন ভয়ানক দৃশ্য দেখে গা যেন গুলিয়ে উঠতে লাগলো। প্যালডেন লামো যখন জাগ্রত হয়েছেন তখন তিনি তার শাস্তি বিধান করবেনই। তাই ভয়ে ধপ করে আমি মাটিতে বসে কাঁপতে লাগলাম। প্রচণ্ড ভয়ে গলা থেকে আর্তনাদটুকু বের হচ্ছে না যেন। ভয়ঙ্কর দৃশ্যের বোধহয় সবে সূত্রপাত হয়েছিল। দলের প্রধানের এরকম ভয়ানক মৃত্যুতে বাকিরা এবার প্রাণ ভয়ে পালাতে উদ্যত হতেই চোখের সামনে দেখলাম একাধিক খচ্চরে অধিষ্ঠাতা, একাধিক প্যালডেন লামো যেন আমি আর বাহাদুর বাদে গুহার প্রতিটা লোকের সামনে সেই সংহারক রূপ নিয়ে আবির্ভূতা হলেন। তারপরেই প্রত্যেকের হাতের খড়গের আঘাত একের পর এক নেমে এলো হতভাগ্যদের মাথায়। শব্দ করে একের পর এক নর কপল কেটে দেবীগণ সেই নর কপল নিজের বাম হাতে ধারণ করে পরম তৃপ্তি সহকারে নর রক্ত পান করতে লাগলেন। প্যালডেন লামোর মুখে লেগে থাকা রক্ত আর গুহার মধ্যে রক্তের আষ্টে গন্ধে যেন মাথার ভেতরটা ঝিমঝিম করতে লাগলো। প্যালডেন লামোর রোষ যেন শেষ হতেই চায় না। মৃত্যুদণ্ড দিয়ে তাদের নরকপলে তাদের রক্ত পান করেও দেবীর রোষ যেন প্রতিহত হলো না। এবার তিনি আরো হিংস্র রূপে প্রতিটি নরদেহ খড়গের আঘাতে ছিন্ন ভিন্ন করে খুবলে খুবলে নর মেদ খেতে লাগলেন। গুহার মধ্যে চারিদিকে রক্তের গন্ধ, আর যেদিকেই তাকাই সেদিকেই নর মাংসের খণ্ড ছড়িয়ে দলা পাকিয়েছে। আর দেবী প্যালডেন লামো বুভুক্ষুর মতো সেই মাংস ভক্ষণ করে চলেছেন। এক সময় স্নায়ুর ওপর এত চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে বাহাদুরের পাশে পড়ে গেলাম। 23 জানুয়ারি 1994। আজ বেশ কয়েকদিন পর সেই দিনের বিভৎসতার ট্রমা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। আজ যখন সেদিনের কথা ভাবি তখন শিউরে উঠি। তবে আশ্চর্যজনক ব্যাপার, আমাকে আর বাহাদুরকে খুঁজতে চেনলিং আর পুলিশের দল যখন পিরহানের দিকে আসে তখন ওরা আমাদের তোরসা নদী উপত্যকায় খুঁজে পেয়েছিল সংজ্ঞাহীন অবস্থায়। তবে আমার বা বাহাদুরের দেহে সামান্যতম কোনো আঘাতের চিহ্ন ছিল না। আজ জিপে করে চলেছি ল্যাব্রেং মোনাস্ট্রির অভিমুখে, রেমাতির শেষ নির্দেশটুকু পালন করতে। ল্যাব্রেং মোনাস্ট্রির প্রধান লামা আমাদের আসার খবর আগেভাগেই জানতেন, তাই আমাকে স্বাগত জানালেন। আমি ওর হাতে রেমাতির মূর্তিটা তুলে দিতেই সিঙা, বৌদ্ধ ঘণ্টা আর রেমাতির পালি ভাষায় বন্দনা গীত গাইতে গাইতে ল্যাব্রেং মোনাস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। প্যালডেন লামোর মূর্তিটা বৃহদাকার একটি অক্ষোভের থাঙ্কার নিচের শূন্য আসনে বসিয়ে দিতেই সেদিনের সেই ভয়ঙ্করী রূপের বদলে কেমন যেন একটা কল্যাণদায়ী অনুভূতি ফুটে উঠল। আমি মোনাস্ট্রি থেকে ফেরবার সময় সেদিনকার সেই লামাকে খুঁজছি দেখে প্রধান লামা জিজ্ঞাসা করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? আমি ইতস্তত করেও তাকে সেদিনের কথা বলতে তিনি প্রথমে বিস্মিত হলেন, তারপর বললেন, পাঞ্চেত লামা ল্যাব্রেং মোনাস্ট্রিতে এই রেমাতির মূর্তিটি এনেছিলেন বৌদ্ধ ধর্মের সংরক্ষক হিসাবে। যখনই বৌদ্ধ ধর্মের উপর কোনো আঘাত আসবে তখনই দেবী প্যালডেন লামো আবির্ভূত হবেন আর ল্যাব্রেং গোম্পা আসবেন দেবী শক্তির জাগরণে। তবে কি সেদিন ল্যাব্রেং গোম্পায় তিনি আমাদের দর্শন দিয়েছিলেন? লামা সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। আমি আর লি চেন বিস্মিত হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনাই ঘটে যা বাস্তবের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, তবে নিজের চোখে দেখা ঘটনাকে
একেবারে অলৌকিক বলে উড়িয়ে দিতে আমি পারলাম না। ফেরার পথে মোনাস্ট্রির রেমাতির মূর্তিটার দিকে তাকাতে একটা জিনিস লক্ষ্য করে একটু চমকে উঠেছিলাম। রেমাতি মূর্তির বাম হাতে ধরা নর কপলটিতে লাল রক্তের একটা ছোঁয়া লেগে রয়েছে।